আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, অভিযুক্ত আসামিদের তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ সম্পর্কে আর কি কি খবর আছে আপনার কাছে? কাকলি, সকাল ১০টার পরপরই কিন্তু মোট আগে ১৬ জন ছিল, কিন্তু আজকে আসলে ১৯ জনকে আনা হয়েছে মোট। তাদের মধ্য থেকে ডাক্তার দীপুমণিকে আনা হয়েছে কাশিমপুর থেকে আরও কয়েকজনকে আনা হয়েছে, আর গোলাম দস্তগীর গাজীকে আনা হয়েছে আপনার নারায়ণগঞ্জ কারাগার থেকে, আর বাকিদের আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার, ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে। তো তাদেরকে এনে ট্রাইব্যুনালে যে গারদ সেখানে রাখা হয়েছে। এখনও কিন্তু ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়নি। কিছুক্ষণ পর হয়তো এই ট্রাইব্যুনালের যে প্রধান বিচারপতি, এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বসবে। তারপর প্রসিকিউশন তাদের পক্ষে তারা সাবমিশন রাখবেন। আজকে কিন্তু এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকেও এই মামলায় তদন্ত দেওয়ার জন্য, প্রতিবেদন দেওয়ার জন্য হয়তো আরও ৩ মাসের সময় চাইতে পারে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল সময় দিবে, এবং কতদিন সময় দেয় সেটা শুনানির পর বোঝা যাবে। আর এই মামলা ইতিমধ্যেই আপনার সাবেক যে মন্ত্রী ছিলেন আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি, এমপি ছিলেন যে সংসদ সদস্য সুলাইমান সেলিম, তারপর সাবেক সচিব ছিলেন জাহাঙ্গীর সরাসরি, তাদেরকে আনা হয়েছে। এছাড়া বিচারপতি মানিক সাহেবকেও এখানে আনা হয়েছে, আর তারা এখন এখানে আছেন। এবং ট্রাইব্যুনালে তাদেরকে ওঠানোর সময়, গারদে নেওয়ার সময় আমরা অনেককে দেখেছি যে বেশ একটু উত্তপ্ত ছিলেন। তার মধ্যে শাহজাহান খান তার হেলমেট মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এবং কথা বলতে চাইলে পুলিশ ধরে তাকে নিয়ে যায়, এবং সবারই কিন্তু হ্যান্ডকাফ পিছন দিক দিয়ে লাগানো ছিল। এবং জুনায়েদ আহমেদ পলকও কিছু বলতে চেয়েছিল, যে আগে যেটা বলেছে এখনও বলতে চাই, তারপর আর কথা বলতে পারেনি, তার মুখের মধ্যে হেলমেট দিয়ে নিয়ে যাওয়া হয়। সুলাইমান সেলিমও কথা বলতে চেয়েছিলেন, কিছুটা রাগান্বিত ছিল তাদেরকে। এই ৩ জনকে আমরা দেখেছি। অন্যরা কিন্তু খুব সুন্দরভাবেই সোজা হেঁটে পুলিশকে সহযোগিতা করে গারদে চলে যান। আর আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে মায়ের ডাকের আহ্বানে এখানে একটি সভা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তারা যেটি চাচ্ছেন যে জুলাই আগস্ট গণহত্যার সকল বিচার যেমন চলবে, ঠিক তেমনি গত সরকারের আমলে যে সকল গুম, খুন, হত্যা হয়েছিল এবং আয়নাঘর হয়েছিল, সেই আয়নাঘরের কুশীলব কারা জড়িত ছিল, তারা এখনও কেন বিচারের বাইরে আছেন, গ্রেফতার হননি, সেই অভিযোগ এনে দ্রুত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন, এবং তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য তারা দাবি তুলছেন। এখনও কিন্তু সেখানে প্রতিবাদ সমাবেশটি চলছে। তো এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ কাকলি। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলার খবর। বল প্রয়োগ করে তুলে নেওয়ার পর দীর্ঘদিন গুম করে রাখার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে মায়ের ডাক। এ সময় আয়োজকরা অভিযোগ করেন, ১৫ বছরে যারা গুমের সাথে জড়িত ছিল তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি। যারা গুম থেকে ফেরত এসেছে তাদের সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপরও অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে বন্দি রেখেছে, সেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাই অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর
বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপির সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম। আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করতে জাতীয় সংসদ ভবনে গেছেন বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। নাজিব, বিএনপির প্রতিনিধি দলের সাথে কমিশনের বৈঠক কি এখনো চলছে? বৈঠকের বিষয়ে আর কি কি তথ্য আছে জানাবেন আমাদের। কাকলি, 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে। বেলা 11টা থেকে বিএনপির প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল তাদের এই বৈঠকে মূলত সংবিধান সংস্কার, নির্বাহী আদেশের বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো গত বৃহস্পতিবারের যে বৈঠক ছিল, সেই বৈঠকে কিছু কিছু মতনৈক্য ছিল, সেই বিষয়গুলো কিন্তু আজ তুলে ধরার কথা রয়েছে। আমরা বৈঠকের শুরুতেই জানতে পেরেছিলাম যে বৃহস্পতিবার যে সকল বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতনৈক্য ছিল দুই পক্ষের, সেই বিষয়গুলো নিয়ে বিএনপির দলীয় ফোরামে যে আলোচনা হয়েছে গত শুক্র এবং শনিবারে, সেই বিষয়ে সিদ্ধান্তগুলোই কিন্তু মূলত আজ জাতীয় ঐকমত্য কমিশনকে জানানোর কথা রয়েছে দলটির। তাছাড়া বৃহস্পতিবারের যেই বৈঠকটি তাদের মধ্যে হয়েছিল, সেখানে রাষ্ট্র সংস্কারের এবং রাষ্ট্রের মূলনীতি এবং সংবিধানের মূলনীতি, এই বিষয়গুলোর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কিছুটা ব্যবধান আমরা শুনেছিলাম। এবং তাছাড়া বিএনপির সংবিধান সংস্কার নিয়ে আপত্তি রয়েছে। তারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচিত সংসদ ছাড়া এই সংবিধান যেন সংস্কার করা না হয়, সে ব্যাপারে কিন্তু তারা আপত্তি জানিয়েছেন। তো এই বিষয়গুলো সুরাহা গত বৃহস্পতিবার হয়নি, তাই তো আজ দ্বিতীয় দফায় তারা বৈঠকে বসেছেন। বৈঠকের পরে আমরা হয়তো জানতে পারবো যে কোন কোন বিষয়ে আসলে তারা ঐকমত্যে পৌঁছেছেন এবং কোন কোন বিষয়ে তাদের মতনৈক্য এখনো রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি। দর্শক, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের খবর। নিজস্ব কিছু দাবি দাওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে ইসিতে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, ইসির সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকটি কি শুরু হয়েছে? কাকলি, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেশ কিছু বিষয়ে জাতীয় নাগরিক পার্টি নেতাদের একটি বৈঠক আজকে 12টায় শুরু হবার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা নির্বাচন কমিশন ভবনে আসেননি। তবে আমরা জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক অনিক রায় সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে আগারগাঁওয়ে, সেখানে এসে উপস্থিত হবেন এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তাদের সঙ্গে তাদের যে বৈঠকটি রয়েছে নির্ধারিত, সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশন ভবনে এসে উপস্থিত হয়েছেন। আজকে যে বৈঠকটি হবে, সেই বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে 2008 সালের যেই বিধিমালা রয়েছে, সেখানে রাজনৈতিক দল গঠন নিয়ে, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। উপজেলা পর্যায়ে 10% কার্যালয় এবং ভোটারদের একটি অংশের সমর্থন আগে থেকেই দেখানো
দেখানো দরকার। এই ধরনের বেশ কিছু শর্ত সেখানে রয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এই শর্তগুলো শিথিল করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে, এবং যেই বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টেও এই শর্তগুলো শিথিল করার কথা বলা হয়েছে। এর জন্য তারা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত শিথিল করা এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মার্চ মাসের 10 তারিখ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তির আলোকে সময়সীমা যেটি নির্ধারণ করা হয়েছে তারও আরও 3 মাস বাড়তি সময় দেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আগেই তারা আবেদন করেছিলেন এবং সেটি পুনর্বিবেচনার জন্য আজকেও তারা তুলে ধরবেন। কাকলি। দর্শক জানছিলেন নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠকের খবর। বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে 50তম সহকারী জজ বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় বিচার ব্যবস্থাকে আরও সহজ করার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। আইনগত বা আর্থিক সংস্কার কোনো অর্থ বহন করে না যদি তা সৎভাবে প্রয়োগ না করা হয়। বলেন বিচার বিভাগের সীমাবদ্ধতা রয়েছে আর তা মেনে সর্বোচ্চ চেষ্টা করার পরামর্শ দেন আইন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ মামলায় 2 জনের 164 ধারায় জবানবন্দি আছে। সেটি 8 মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবে। ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি। এই কাজটা প্রক্রিয়াগতভাবে ঠিক না হওয়া পর্যন্ত অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, আমাদের এখানে কিছু করার নাই। আমাদের খালি সাজেশন দেওয়ার আছে, আমাদের খালি অনুরোধ করার আছে, এর বাইরে কিছু নাই। 6 দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ এন্ড রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের 6 দফা যৌক্তিক দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। রাজধানীর সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশে কর্মসূচি রেখেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেমে নিয়ে কর্মের চাকা ঘোরালেও ভাগ্যের চাকা কিছুতেই ঘুরে না মৃৎশিল্পীদের। ফলে দিনে দিনে বিলুপ্তির পথে ভৈরব ও কুলিয়ারচরের জনপ্রিয় মৃৎশিল্প। শত বাধা পেরিয়ে যে কয়জন বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছেন, অর্থকষ্ট তাদের নিত্যদিনের সঙ্গী। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের সুনজর চান মৃৎশিল্পীরা। ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। হাতের সুনিপুণ দক্ষতায় নানা রকম তৈজসপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করছেন কুলিয়ারচরের পালপাড়ার মনোরঞ্জন পাল। 40 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা শ্রম দিয়ে কাজ করলেও আসেনি সংসারে সচ্ছলতা। এখন এই কাজ করাতে আমরা কিছুই তাই না, অঘটন সবসময় লাগেই তাই। একই চিত্র ভৈরবের টিনপট্টি এলাকার ভানুলাল পালের। কাদামাটি আর রঙের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন হরেক রকম পণ্য, তবে রাঙাতে পারেননি নিজের জীবন সংসার। যৌবনে বাবার কাছে হাতেখড়ি হওয়ার পর 50 বছর ধরে এই শিল্পচর্চা করে গেলেও দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। সাধারণ কাজ করি, প্লাস্টিক বাড়ি আমরা দিছে জ্যাম কইরা, মাটির কেন আমরা এরকম চলে না, তবে আমরা এখন কি করে চলি। আমরা মৃৎশিল্পের কারিগররা বলছেন মাটি ও রংসহ সহায়ক পণ্যের মূল্যবৃদ্ধি আর আধুনিক প্লাস্টিকের পণ্যের কারণে মৃৎশিল্প থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। উৎসবের এই ভরা মৌসুমেও ব্যস্ততা নেই পালপাড়াগুলোতে। বাপ দাদারা করতে কাম আমরাও করতাম, ওখানে আমরা পুষে না, আমরা ছাড়ে দিছি। অনেক দাম বেশি, লাকড়ির দাম, মাটির দাম, তারপরে রঙে বাজারে নিয়ে বিক্রি করলেও এগুলার দাম শুনে মানুষ অবাক হয়ে যায়। মাটির কাজের দাম মনে করি যে বিলুপ্ত একমাত্র কারণ হইলো প্লাস্টিক। এই শিল্পের সাথে জড়িতদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্পটি। মাটির কাজ ভালো চলে না, পোলা মান্ডেলে পড়া সে আইতে পারছে না, অন্য কাজ করতে পারে না। তা যখন প্লাস্টিকের মাল ছিল না তখন ওই জিনিসটার দাম ছিল বেশি, কারণ এখন প্লাস্টিক উন্নত মানের জিনিস হয়ে গেছে মাটির জিনিসের থেকে। মাটি কিন্তু খাঁটি হতে পারে, কিন্তু ওই জিনিসটা এখন কি আর দাম নেই। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।
দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।